বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াই করলেও জয়ের একটা প্রবল আশা জাগালেও শেষমেশ তারা আফগানিস্তানের কাছে পরাস্ত হলো। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ক্যাপ্টেন মিরাজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার আর তানজিদ তামিমের শুরুটা চমৎকার হয়েছিল। তারা খুবই কম সময় 50+ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছিল। আফগানিস্তানের বোলারদের ওই সময় তারা একেবারে আর নাকানি চোমানি খাইয়ে দিয়েছিল। পার্টিকুলারলি সৌম্য সরকারের কথা তো বলতেই হবে, তিনি চোখ ধাঁধানো কিছু চমৎকার শট খেলেছেন। আর তানজিদ তামিমও অপর দিক থেকে তিনিও শট খেলে সৌম্যকে বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিলেন। কিন্তু 53 রানের মাথায় তাদের জুটিটা ভেঙে দেন আফগানিস্তানের পেস বোলার আজমাতুল্লাহ ওমরজাই। তো তার একটা গুড লেংথের ডেলিভারিতে সৌম্য সরকার ওই জায়গায় ইনসাইড এজের শিকার হয়ে বোল্ড হয়ে গেলেন। ফলে বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 1 উইকেটে 53। এর ঠিক কিছুক্ষণ পরেই আরেক ওপেনার তানজিদ তামিমের উইকেটটা তুলে নেন আফগানিস্তানের স্পিনার নবী। তার ঠিক 2-1 ওভারের মধ্যেই ওই বাংলাদেশের এই ম্যাচের ক্যাপ্টেন মিরাজের একটা ভুল কলে ওই জায়গায় রান আউটের শিকার হলেন জাকির হাসান। পয়েন্টে ফিল্ডিং করা আফগানিস্তানের ফিল্ডার খারটে ওই জায়গা থেকে চমৎকার একটা ডিরেক্ট থ্রোতে রান আউট করে দেন ওই জাকির হাসানকে। বাংলাদেশের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 3 উইকেটে 58। এরপর চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় আর মিরাজের মধ্যে একটা 14 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। মনে হচ্ছিল যে তাদের জুটিটা আস্তে আস্তে জমে উঠেছে, কিন্তু রাশিদ খান এসে এদের পার্টনারশিপও ভাঙন ধরান ওই তাওহিদ হৃদয়কে ফিরিয়ে। হৃদয় এদিনও ব্যর্থ হলেন, মাত্র 7 রান করে রাশিদ খানের একটা প্রপার লেগ ব্রেক ডেলিভারিতে আউটসাইডেজ হয়ে ওই জায়গাটায় স্লিপে ফিল্ডিং করা গুলবাদিনের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। বাংলাদেশের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 4 উইকেটে 72। প্রবল চাপের মধ্যে তখন তারা ঢুকছে। ওপেনিং জুটিতে এত ভালো শুরু করার পরেও অল্প সময়ের ব্যবধানেই তারা 4-4টা উইকেট হারিয়ে ফেললো। ওই সময় ক্রিজে এলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর শুধু এলেনই না, তিনি ওই মেহেদি হাসান মিরাজের সাথে একটা ম্যারাথন পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে চরম বিপদের হাত থেকে উদ্ধার করলেন। এই দিন বলতে গেলে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ওয়ানডে ক্যারিয়ারটাকে আবার নতুনভাবে শুরু করলেন। মিরাজ উইকেট বাঁচানোর জন্য তিনি এক পাশ থেকে খুবই স্লো খেলছিলেন, কিন্তু রিয়াদ তার সমস্ত অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগালেন। তিনি নিজের স্ট্রাইক রেটটা যেমন একদিকে মেনটেন করে গেছেন, তেমনি এই পার্টনারশিপটাকে তিনি লিড করেও নিয়ে গেছেন সামনের দিকে। আফগানিস্তানের পেস বোলার স্পিনার যারাই তার সামনে এসছে সবাই এক প্রকার খাবি খেয়েছে এই 39 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের সামনে। আর অপরদিকে মেহেদি হাসান মিরাজ এই দিন ক্যাপ্টেন্সির ব্যাটনটা তার কাঁধে ছিল। তো ওই জায়গা থেকে তিনি খুবই দায়িত্বশীল একটা ইনিংস খেলেছেন। কিন্তু আমি বলবো, যদিও স্ট্রাইক রেটটা আরেকটু হেলদি রেখে তিনি ব্যাটিংটা করতে পারতেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ওই জায়গাটা থেকে আরও 15-20টা রান তারা বেশি করলেও করতে পারতো ইনিংস শেষে। তো যাই হোক, তো এই দুজনের মধ্যে পঞ্চম উইকেটে 145 রানের একটা বিশাল জুটি গড়ে ওঠে। এই দুই ব্যাটার মিলেই অলমোস্ট তারা ইনিংসের শেষ পর্যন্ত খেলেই ফেলেছিলেন, কিন্তু ওই 45 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে মিরাজ ওই জায়গাটায় আউট হয়ে যান। 66 রানের খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস, বলতে গেলে এক প্রকার ক্যাপ্টেন্স নক তিনি খেলে এসছেন। যদিও তিনি ওই বলটা একটু বেশি ফেস করে এসছেন, 119টা বল তিনি ওই জায়গায় খেলে ফেলেছেন। কিন্তু এরপর মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ক্রিজে শেষ পর্যন্ত ছিলেন। এর পরের দিকের ব্যাটাররা ওই জাকের আলী অনিক কিংবা নাসুম আহমেদ তারা নিজেদের ইনিংসগুলোকে আর খুব বেশি বড় করতে পারেননি, হাতে আর খুব বেশি সময়ও ছিল না। ওই যে বললাম, মিরাজ আউট হওয়ার পর আর মাত্র 5 ওভার বাকি ছিল। তো এই জায়গায় রিয়াদই বলতে গেলে শেষমেশ বাংলাদেশের স্কোরটাকে যতটুকু বাড়ানো সম্ভব তিনি বাড়িয়েছেন। তো রিয়াদ এদিন আফসোস করতে পারেন, তিনি মাত্র 2 রানের জন্য নিজের সেঞ্চুরিটা মিস করে গেছেন। লাস্ট বলে তার দরকার ছিল সেঞ্চুরি পাওয়ার জন্য 3 রান, তো সেই জায়গাটা থেকে একটা 4 তাকে মারতেই হতো অন্তত পক্ষে। তো তিনি মাত্র 1 রান কালেক্ট করতে পেরেছেন, আর ওই ডাবলস নিতে গিয়ে তিনি লাস্ট বলে রান আউট হয়ে গেছেন। ফলে 98 বলে 98 রানের চমৎকার ফ্যান্টাস্টিক একটা ইনিংস তিনি খেলেছেন এই দিন। আর সাথে মিরাজকে সাথে নিয়ে ওই বললাম পঞ্চম উইকেটে 145 রানের ওই জুটিটা গড়ে বাংলাদেশকে ওই 4 উইকেটে 72 থেকে তারা ইনিংসটা শেষ করেছে 244 রানে। বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে ওই ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়ের পর সেখান থেকে যে তারা স্কোরটাকে ওই 250-র কাছাকাছি নিয়ে গেছে, তার জন্য মাহমুদুল্লাহ রিয়াদের অবদান সবচেয়ে বেশি ছিল। তো 245 রানের টার্গেট চেস করতে নেমে আফগানিস্তানের শুরুটাও বেশ ভালোই হয়েছিল। তাদের ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ আর সেদিকুল্লাহ আতালের মধ্যে একটা 41 রানের পার্টনারশিপ শুরুতে গড়ে উঠেছিল। রাহমানুল্লাহ গুরবাজ এদিন ওই আগের 2 ম্যাচের ব্যর্থতা কাটিয়ে তিনি যেন আবার নতুন করে নিজের ছন্দটা ফেরত পেলেন। আফগানিস্তানের ইনিংসের প্রথম ব্রেক থ্রুটা ধরান ওই নাহিদ রানা। সেদিকুল্লাহ আতালকে ক্লিন একটা ডেলিভারিতে বোল্ড করে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। 1 উইকেটে আফগানিস্তানের স্কোরটা হয়ে যায় 41। এরপর দ্বিতীয় উইকেটে রাহমানুল্লাহ গুরবাজ আর রহমত শাহর মধ্যে 22 রানের একটা জুটি গড়ে ওঠে। রহমত শাহ, যিনি আগের 2 ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন, টাচে থাকা এক প্লেয়ার, তাকে এই দিন খুব বেশিক্ষণ টিকতে দিলেন না মুস্তাফিজের একটা চেঞ্জ অফ পেস ডেলিভারিতে ওই জায়গায় পুরোপুরি হতভম্ব হয়ে কট অ্যান্ড বলের শিকার হলেন ওই রহমত শাহ। ফলে আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 2 উইকেটে 63।
এরপর তৃতীয় উইকেটে ওই গুরবাজ আর তাদের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদির মধ্যেও 21 রানের একটা জুটি গড়ে ওঠে। শাহিদি এদিন ইনিংসের শুরু থেকেই খুবই স্লো মোডে আর কি মানে দেখে শুনে ধীরে সুস্থে তিনি ব্যাটিং করছিলেন, আর অপরদিকে গুরবাজ তো মানে কি নিজের মতো করে তার বিস্ফোরণ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই এদের দুজনের পার্টনারশিপটাও আর খুব বেশিক্ষণ টিকতে দিলেন না ওই মুস্তাফিজ। ফিজ আবার অ্যাটাকে এসেই তিনি তুলে নিলেন ওই তাদের ক্যাপ্টেন শাহিদির উইকেটটা। ফলে আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 3 উইকেটে 84। এরপর চতুর্থ উইকেটে ওই রাহমানুল্লাহ গুরবাজ আর তাদের ওই পেস বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাইর মধ্যে 100 রানের একটা জুটি গড়ে ওঠে। মূলত এই পার্টনারশিপটাই আফগানিস্তানকে এই ম্যাচে প্রবলভাবে ফিরিয়ে আনে। দুজনেই বাংলাদেশের বোলারদেরকে একেবারে তুলোধনা করে দিচ্ছিলেন। এদিন বাংলাদেশ তাসকিনকে ড্রপ করেছিল একাদশ থেকে, তার জায়গায় নাহিদ রানাকে এনেছিল। তো গুরবাজ যখন বাংলাদেশের বোলারদের উপর দিয়ে এরকম টর্নেডো চালাচ্ছিলেন, একেবারে বিস্ফোরক একটা ইনিংস তিনি তখন খেলে যাচ্ছিলেন, সেই সময় আমার খুব করে তাসকিনের কথা মনে পড়ছিল। কারণ প্রথম 2 ম্যাচে তাসকিন আফগানিস্তানের ইনিংসের শুরুর দিকেই ওই গুরবাজকে একটা সেট ট্র্যাপ করে যেভাবে আউট করতেন, মানে বলতে গেলে আফগানিস্তানের ওই শিবিরে তিনি প্রথম আঘাতটা হানতেন। তো এই দিনও আমি মনে করি যদি তাসকিন থাকতেন তাহলে গুরবাজ এত বড় একটা ইনিংস তিনি খেলতে পারতেন না। তো অপর দিক থেকে আজমাতুল্লাহ ওমরজাই তিনিও আর কি গুরবাজকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন, তিনিও বড় বড় শট খেলতে থাকছিলেন অপর পাশ থেকে। এর মাঝে গুরবাজ নিজের 50ও তুলে নেন, তারপর নিজের সেঞ্চুরিটাও কমপ্লিট করেন। 101 রানের খুবই ভাইটাল, খুবই কার্যকরী একটা ইনিংস খেলেছেন তিনি তার নিজের দলের জন্য। এরপর আফগানিস্তানের স্কোরটা যখন 184, তখন ওই জায়গায় মেহেদি হাসান মিরাজ অ্যাটাকে এসে তিনি তুলে নিলেন ওই রাহমানুল্লাহ গুরবাজের উইকেটটা। গুরবাজ তাকে ওই স্কোয়ার লেগ ক্লিয়ার করে একটা ছক্কা মারতে গেছিলেন, কিন্তু মানে কানেকশনটা ঠিক মতো না হয় ওই ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ফলে 101 রানের তার ওই চমৎকার ইনিংসটা শেষ হলো, আর সাথে ওই ওমরজাইয়ের সাথে তার 100 রানের জুটিটাও ওই জায়গায় ভেঙে গেল। ফলে আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 184। এর ঠিক পরের ওভারই নাহিদ রানা অ্যাটাকে এসে তিনি তুলে নিলেন ওই আফগানিস্তানের ব্যাটিং লাইন আপেরই আরেক ডেঞ্জারাস ব্যাটার গুলবাদিন নাইবের উইকেটটা। ফলে তাদের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 188। ওই গুরবাজ আর ওমরজাইয়ের পার্টনারশিপটা হওয়ার সময় তখন মনে হচ্ছিল বাংলাদেশ যেন ম্যাচ থেকে একদম পুরোপুরি ছিটকে গেছে, কিন্তু ওই অল্প সময়ের ব্যবধানেই পরপর 2টা খুবই গুরুত্বপূর্ণ উইকেট যখন বাংলাদেশ তুলে নিল, তখন যেন আবার মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচে আবার ফিরে এলেও আসতে পারে। কিন্তু তাদের আশায় সব জল ঢেলে দিলেন ওই মোহাম্মদ নবী আর আজমাতুল্লাহ ওমরজাই। ওই ষষ্ঠ উইকেটে তারা একটা পার্টনারশিপ করলেন 58 রানের, ওটাই আর কি দিন শেষে বলতে গেলে আফগানিস্তানকে এই ম্যাচ জয়ের পুরোপুরি লাইনটা ক্রস করিয়ে দেয়। নবী ওই জায়গায় নেমে 27 বলে 34 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন, আর অপরদিকে আজমাতুল্লাহ ওমরজাই তার কথা তো বলতেই হবে, তিনিও 77 বলে 70 রানের একটা চমৎকার ফ্যান্টাস্টিক নক তিনি খেলেছেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন, তার ইনিংসে তিনি 5-5টা ছক্কা মেরেছেন। আর রাহমানুল্লাহ গুরবাজ যে 101 রান করেছিলেন 120 বলে, তার ইনিংসেও তিনি 7টা ছক্কা মেরেছেন। তো শেষমেশ হাতে 10 বল বাকি রেখে আফগানিস্তান এই তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে 5 উইকেটের ব্যবধানে, আর সাথে আফগানিস্তান এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজটাও 2-1 ব্যবধানে জিতে নিয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন বাংলাদেশের ওপেনাররা এত ভালো স্টার্ট দেওয়ার পর তাদের স্কোরটা যেখানে একসময় ছিল বিনা উইকেটে 53, অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 72, মানে মাঝের এই 19 রানের মধ্যে তারা 4টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে, যার ফলে স্বাভাবিকভাবেই তারা বড় রানের স্কোর থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলে। এটাকে আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে ধরতে পারেন, কিংবা বলতে পারেন আফগানিস্তানের ওই বিস্ফোরক উইকেট কিপার ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজের ওই 101 রানের ওই ঝোড়ো ইনিংসটা, যেটা রানটা করতে তিনি 7খানা ছক্কা মেরেছেন, ওই ইনিংসটাকে আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে ধরতেই পারেন। কিংবা বলতে পারেন আফগানিস্তানের ইনিংসের ওই চতুর্থ উইকেটে ওই গুরবাজ আর আজমাতুল্লাহ ওমরজাইয়ের মধ্যে যে 100 রানের ঝোড়ো পার্টনারশিপটা গড়ে ওঠে, মানে ওই পার্টনারশিপটার জন্যই আফগানিস্তান কিন্তু এই তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রবলভাবে ফিরে এসেছিল। ডেফিনেটলি এটাও একটা টার্নিং পয়েন্টের প্রবল দাবিদার। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই তৃতীয় ওয়ানডে ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হচ্ছে, সেটা হলো রাহমানুল্লাহ গুরবাজের ওই 3টা ক্যাচ মিস করা। গুরবাজ সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু ওই জায়গায় তিনি কিন্তু চান্স দিয়েছিলেন, তো তাকে সেই আর কি সুযোগটা করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ওই জায়গায় বাংলাদেশের ফিল্ডাররা যদি আরেকটু তৎপরতা দেখাতো, আরেকটু যদি সতর্ক থাকতো, তাহলে রাহমানুল্লাহ গুরবাজকে অনেক আগেই কিন্তু তারা প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেও দিতে পারতো, যার ফলে তিনি এত বড় রানের ইনিংসটা খেলতে পারতেন না, আজমাতুল্লাহ ওমরজাইয়ের সাথে তার পার্টনারশিপটাও গড়ে উঠতো না, ফলে বাংলাদেশ কিন্তু ওই জায়গা থেকে ম্যাচটা জিতে গেলেও যেতেই পারতো। তাই আমার কাছে রাহমানুল্লাহ গুরবাজের ওই 3টা ক্যাচ মিস হয়ে যাওয়াটাকেই মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। তো আপনারাও কি এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে আমার সাথে একমত, নাকি আপনাদের কাছে এই তৃতীয় ওয়ানডে ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন নাকি।